একটা সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। এবারের নজিরবিহীন একটি বিধানসভা নির্বাচনের হয়ে গেছে এবং তার ফল বেরোবে এরকম কয়েক ঘন্টা আগে কাউন্টডাউন চলছে পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসীর। তো এরকম একটা সন্ধিক্ষণে এবারের যে বিধানসভা নির্বাচন তা সেখানে আমরা দাঁড়িয়ে একটি ভিডিও করছি। আপনাদের সবাইকে এই চ্যানেলে স্বাগত। ফিয়ারলেস ভয়েস, পঙ্কজ দ্য ফিয়ারলেস ভয়েস স্বাগত জানাই। সঙ্গে আছি আপনাদের পুরনো বন্ধু ইন্দ্রাণী। দেখুন, এরকম নজিরবিহীন অনেক ঘটনা এবারে বিধানসভায় হচ্ছে। তার মধ্যে একটি অন্যতম জানতে পারা যাচ্ছে যে একটি বিধানসভায় বেশ কিছুদিন পরে আবার নির্বাচন হবে, অর্থাৎ রেজাল্ট বেরোবার প্রাককালে আমরা দাঁড়িয়ে আছি। 29 তারিখ দ্বিতীয় দফা হয়ে গেছে, তার আগে 23 তারিখ প্রথম দফা হয়ে গেছে পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন 2026। কিন্তু তার অনেকটা পরে, প্রায় 23 দিন পরে আরেকটা ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত যে বিধানসভা ফলতা, সেখানে পুনর্নির্বাচন হবে। কিন্তু ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত 15টা বুথে, মগরাহাট পশ্চিম সম্ভবত, তাতে কিন্তু 2 তারিখে 15টা বুথে পুনর্নির্বাচন হয়ে গেছে। এবং যে এই পুনর্নির্বাচনগুলো আমরা দেখতে অভ্যস্ত হই, যখনই অভিযোগ ওঠে নির্বাচন কমিশন থেকে আবার কয়েকটা বুথে অন্তত করা হয়, তার জন্যই রেজাল্টটা কয়েকদিন পরে দেওয়া হয়, যে সঙ্গে সঙ্গে রেজাল্ট বের করা হয় না। বা সারা ভারতবর্ষের অন্যান্য স্টেটেও যেখানে হচ্ছে সব 4 তারিখে রেজাল্ট বেরোবে। কিন্তু এইরকমভাবে আলাদা করে বেরিয়ে যাওয়া আরেকটি বিধানসভা লোকসভা অন্তর্গত, সেটা বেশ কিছুদিন পরে এবং সেটা ভালো মতন রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে হবে। তার উপর এফেক্ট কি হবে, অর্থাৎ এই যে জনমত, সেইটা জেনে যাওয়ার পরে যখন একটা বিধানসভার নির্বাচন আবার করে হয়, তার জন্য তো একটা এফেক্ট হবেই, কারোর পক্ষে বা কারোর বিপক্ষে যাবে। কিন্তু এটা কেন হলো? এটা তো কোনো ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগের জন্য হয়নি, এটা তো ম্যান মেড বলা যায়। এবং এক্ষেত্রে এই যে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা, নিশ্চিদ্র বলতে গেলে যে গণতন্ত্রের উৎসবের যে বাসর ঘরেও যে এরকমভাবে সেই বেহুলার বাসর ঘরে যেভাবে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যেও যে কিছু ঢুকে গেছিল খারাপ, এই যে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিদ্র আমরা দেখেছি, যেভাবে ইলেকশন কমিশন, ইন্ডিয়ান যে স্টেট ইলেকশন কমিশন, না আমাদের রাজ্য নির্বাচন কমিশন তো না, এটা ভারতের নির্বাচন ব্যবস্থা যেভাবে করেছেন, তারপরেও কেন হলো? তাহলে কি যে সমস্ত অবজারভার, মাইক্রো ম্যাক্রো, পুলিশ, সেন্ট্রাল বাহিনী এবং বুথের ভেতরে এই যে বলা হচ্ছে যে সমস্ত বিধানসভার মধ্যে 21%, 22% যে অভিযোগ পাওয়া গেছে, সুতরাং পুরোটাই করতে হবে, তাদের কি দায়বদ্ধতায় কোনো ঘাটতি ছিল? তাদের কি কোনো শাস্তি দেওয়া হবে? এই প্রশ্নটা তো থাকবেই। কিন্তু যে কথাগুলো বলছি, দেখুন, সিনেমার প্রচুর চরিত্র এই ডায়মন্ড হারবার লোকসভার ফলতা মধ্যে এসে গেছে, ফলতা বিধানসভায়। যেমন পুষ্পা, যেমন বলা হচ্ছে সিংহম, দাবাং, তেমনি ইতিহাসের চরিত্র যেমন আমরা দেখেছিলাম শাহজাহান সন্দেশখালী, তেমনি এখানে জাহাঙ্গীর। সুতরাং হুমায়ুন, হয়তো উনি ক্যান্ডিডেট আমাদের মুর্শিদাবাদ, তিনিও এসছেন বিপুলভাবে ইতিহাসের ক্যারেক্টার হিসাবে আমাদের এই নির্বাচনে। কিন্তু শাহজাহান এবং জাহাঙ্গীরের যে অ্যাক্টিভিটি, সেটা কিন্তু কন্টিনিউটি চালিয়ে যাচ্ছে। এবং এই জাহাঙ্গীর খানকে আমরা দেখেছিলাম বেশ কিছু বছর আগে ফলতায়, একজন ইঞ্জিনিয়ার স্বাধীনভাবে ব্যবসা করার চেষ্টা করছিলেন, তাকে তার স্ত্রী সহ যেভাবে ওই পঞ্চায়েতের লোকজন মিলে অত্যাচার করেছিলেন এবং সেটা মিডিয়াতে উঠে এসেছিল, তখন থেকেই কিন্তু এই জাহাঙ্গীরকে আমরা চিনি। সুতরাং এই জাহাঙ্গীরের, তাকে যে দাবাং অফিসার, যে এনকাউন্টার স্পেশালিস্টকে ইউপি থেকে উড়িয়ে নিয়ে আসা হলো, তাকে তার বাড়ির মধ্যে আটকে রাখলেও যে কিছু করা যাবে না, সেই যে ব্যাপারটা ঘটবে, সেটা কিন্তু পুষ্পা অর্থাৎ জাহাঙ্গীর খান দাবাং সিংহমকে দেখিয়ে দিলেন যে একজন মানুষকে দিয়ে ম্যান মার্কিং করে কিন্তু এই যে ইকোসিস্টেম তৈরি হয়ে আছে, অ্যাবসলিউট মেজরিটি, বিরোধী শূন্য রাজনীতির যে মেজরিটি, যেখানে আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারে বিপুল ভোটে
প্রত্যেকবারই উনি ব্যবধান রাখেন। এবারে বিপুল ভোটে লোকসভায় উনি জয়লাভ করে 7.5 লাখের উপর ব্যবধান, 7.5 লাখ ভোটের এতে গর্বে উনি লোকসভায় কিন্তু বক্তৃতা দিয়ে বলেছেন যে উনি ফার্স্ট হয়েছেন। তাহলে এই প্রশ্ন এসে যায় যে 2011-র পরের থেকে 2014 থেকে আমরা বিধানসভা লোকসভায় ওনাকে দেখছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যতগুলো ইলেকশন হয়েছে সেটা রাজ্য নির্বাচন কমিশনের আন্ডারে হোক বা সেন্ট্রাল ইলেকশন কমিশনের আন্ডারে হোক, তাহলে কি দুধে কতখানি জল ছিল? 96% যে ভোট পড়ে একটি দলের পক্ষে, সেটা নিয়ে প্রশ্ন এসে যায়। এই নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যেও কি করে এত কাণ্ড হলো? তাই আমাদের বলতেই হবে যে ভারতবর্ষে যে আমাদের অ্যাবসলিউট মেজরিটি সরকার থাকে এবং সেখান থেকে যে ইকোসিস্টেমের মধ্যে যে নিরঙ্কুশ ব্যাপারটা এসে বিরোধী শূন্য রাজনীতির যে তত্ত্বটা এসে যায়, সেখান থেকে অনেক প্রশ্ন কিন্তু খাড়া করে গেল। এবং আমরা পুরনো ক্লিপিং যার দেখার চেষ্টা করব, সেখানে উনি হয়তো ছোট্ট করে এর একটা ইঙ্গিত দিয়ে গেছেন, একটু দেখি। কিসের আপনি প্রশাসনিক চিফ? আপনার কি সেই রাইট আছে? আমার মনে হয়েছে 47 সালের পর থেকে আজ অবধি ওনার অনেক যোগ্যতা আছে। হি ইজ দি চ্যাম্পিয়ন অফ দি অপ্রেসড হোয়াইল শি ওয়াজ অপোজিশন লিডার। কিন্তু আমি বলতে পারি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে 47 সালের পর থেকে 2023 সাল অবধি এত ব্যর্থতম স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গ আগে কখনো দেখেনি। এর মধ্যে কোনো রকম সন্দেহ নেই, উনি ফেল করেছেন এই ব্যাপারে। এবং উনি আইএসদের আইপিএসদের ঘুম পাড়িয়ে রেখে দিয়েছেন। এই ঘুম ভাঙানিয়া গান আর কেউ দিতে পারবে কিনা জানি না, এরা কখনো আর জাগবে কিনা আমি জানি না। এই আইএএস আইপিএসদের থেকে আমরা কিছু আশা করি না। এবার আমি আরেকটা পয়েন্টে চলে যাচ্ছি। এবার দেখুন, এক ন্যারেটিভ কিন্তু চলছে, দিল্লিতে যে ন্যারেটিভ চলে এখানে সেই ন্যারেটিভ চলে। ন্যারেটিভের উৎস কিন্তু মনে রাখবেন অ্যাবসলিউট মেজরিটি, যেটা বুয়া চক্রবর্তী কিছুক্ষণ আগে বলেছে। বুয়া চক্রবর্তী বলেছে আইন শেষ কথা না, শেষ কথা মানুষ। আই কন্ট্রাডিক্ট সমীর বাবু, আইন প্রথম কথা, আইন শেষ কথা। মানুষের সাপোর্ট থাকবে, ওপেন ফোরামে বলবেন, ওপেন ফোরামে বলবেন, ইউ কাম টু দি ওপেন ফোরাম। আইনকে যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনি ভুয়া পারসন, আপনার কোনো অধিকার নেই এই কথা বলার। আইনকে আপনাকে স্টিক করে থাকতে হবে, যে আইনকে দেশের ভালোবাসে না, হি ইজ নো সিটিজেন, তার কোনো রাইট নেই কথা বলা। আমি সাদাকে সাদা, কালোকে কালো বলবো। শ্রীময়ী, শ্রীমতী, শ্রীমান কাউকে ভয় করি না। তাতে যদি আমার জীবন চলে যায়, আই ক্যান মর্টগেজ মাই লাইফ ফর দ্যাট।